নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকেই ছিল রোববার, আর রোববার দিন ভোর ভোর আমি আমার মা আর বাবাকে সাথে করে নিয়ে চলে গেছিলাম কলকাতার গ্যালপ স্ট্রিটে। এই কলকাতার গ্যালপ স্ট্রিটে রোববার দিন বসে একটা জনপ্রিয় হাট। আর সেই হাট এত জনপ্রিয় কেন জানো বন্ধুরা? সেই হাটে কোনো জামা কাপড় পাওয়া যায় না। সেই হাটে যেটা পাওয়া যায়, বিভিন্ন রকম পোষ্য পাখি বিক্রি হয়, মাছ বিক্রি হয়, আর গাছ পাওয়া যায়। এবার পাখি আর মাছের শখ তো আমার নেই, আমার যে শখটা রয়েছে সেটা হলো গাছ লাগানো। আর আমার বাড়ির ছাদ বাগানে খুব বেশি জবা গাছ নেই, আসলে সময় মতন যত্ন করতে পারি না, তাই খুব বেশি পরিমাণ লাগানো হয়নি। এবারে কি মনে হওয়াতে ভাবলাম যে যাই, গিয়ে কতগুলো জবা গাছ কিনে আনি। কারণ না, জবা গাছে যদি ফুল হয় তাহলে নিত্য পুজো ঠাকুরকে দিলে খুব ভাল লাগে। আর এই দেখো বন্ধুরা, গ্যালাপ স্ট্রিটের মোড়টা, এই মোড় দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ঢোকা যায় না। এই মোড়টায় ভীষণ ভিড় থাকে। কেউ যদি চায় তাহলে সে বাসে করে টালা ব্রিজে নেমে ওইটুকু হেঁটেই সে হাটে ঢুকতে পারে। আমরা বাগবাজার দিয়ে ঢুকেছিলাম, তার কারণ আমরা গাড়ি নিয়ে গেছি, আর রাস্তার উপর তো গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই, তাই বাগবাজার গাড়িটা রেখে হেঁটে হেঁটে চলে গেছি হাটে। আর হাটে এসে আমার তো ভীষণ আনন্দ হয়েছে। আর বিশেষ করে জবা ফুলের ভ্যারাইটিস, এগুলো ব্যাঙ্গালোর জবার ভ্যারাইটিস। এখানে পুনে জবারও ভ্যারাইটিস রয়েছে, আর দেশি জবা তো রয়েইছে। তবে দেশি জবার থেকে এখন আমি যেটা দেখলাম, পুরো হাট জুড়ে পুনে জবা আর ব্যাঙ্গালোর জবার ভ্যারাইটিস। বেশ ভাল লাগে এই ফুলগুলো, বেশ বড় বড় হয়ে ফোটে। আর এই হলো আমার মায়ের অ্যাডেনিয়াম গাছের জায়গা। আমাদের ছাদ বাগানে প্রচুর অ্যাডেনিয়াম রয়েছে, আমার মায়ের খুব প্রিয় ফুল। তো এই গাছগুলো মানে বছরে এক দুবার কার্টিজের মানে রিপোর্টিং করতে হয়, কার্টিজগুলোকে কেটে ছেটে ঠিকঠাক করতে হয়, কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়ে থাকে। আর এত জবার ভ্যারাইটিস দেখে কোনটা নেবো না বুঝেই উঠতে পারছিলাম না। তারপর বেছে বেছে 4খানা মতন জবা গাছ কিনে নিয়েছি। আসলে হাটে দামটা কম, কিন্তু খুব বেশিও কম নয়। মানে রকম ওই ধরো জবার চারা 60 টাকা থেকে শুরু হচ্ছে, ভালো যদি নিতে চাও 100, 150, 250 অব্দি আছে। আর এই দেখো বন্ধুরা, এটা হলো পদ্ম গাছ। পদ্ম গাছও বিক্রি হচ্ছে, কিন্তু পদ্ম গাছ কিভাবে মানে করতে হয়, কিভাবে বানাতে হয় সেটা আমার জানা নেই, তাই জন্য আমি কিনতে পারি না। তবে পদ্ম গাছ যাদের বাড়িতে আছে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে সাজেশন দিতে পারো কিভাবে পদ্ম গাছ লাগাতে হয়। আমার অনেক দিনের শখ, কিন্তু নিজে জানি না বলে তাই জন্য আর লাগানো হয়নি। এছাড়াও তো বিভিন্ন রকম গাছ এখানে পাওয়াই যায়, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর গাছের দামও লোকাল নার্সারির থেকে অনেক কম, কারণ কলকাতার বুকের যে নার্সারিগুলো হয় না, সেগুলোতে যথেষ্ট দাম থাকে, চট করে সব কিছুর নেওয়া যায় না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। মাহি মিষ্টু অফিসিয়াল, দীপ ব্লগ, চন্দনা দাস, রিন্টু সিনহা, পৃথ্বীরাজ ঘোষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছো আর ভিডিওতে কমেন্ট করছো। শিল্পীচন্দ্র, ধন্যবাদ তোমায় যে তুমিও রোজ আমার ভিডিও দেখছো। সাধারণ হোম নিয়ে ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে, দেখি শিবরাত্রিতে যদি পারি তাহলে হোমটা রেকর্ড করার চেষ্টা করব। আসলে নিজে হাতে গুছিয়ে তো পুরো পুজোর জোগাড়টা করা, তো তাই জন্য ভিডিওটা আর ঠিক মতন করা হয় না। আর ওই দেখো বন্ধুরা, হাটে ঘুরে তারপরে এতগুলো গাছ কিনে আমি চলে গেছি। আর ঠিক তার পরের দিন মানে আজকে ভোরবেলায় আমি চলে গেছি হাওড়া শিবপুরে। হাওড়া শিবপুরে আমি গেছি অনেকটা ভোরে, মানে তখন প্রায় 6:30 বাজে। আর আজকেই এসে তোমাদেরকে ব্লগটা দেবো, তাই জন্য আরও ভোর ভোর যাওয়া। একদম সকাল সকাল আমি এইখান থেকে হাওড়াগামী যে বাসগুলো হয় তাতে করে চলে গেছিলাম হাওড়া। এবার সেখান থেকে একখানা বাসে করে হাওড়া ময়দান, আর তারপর টোটো করে হাওড়া শিবপুর। আর এই হাওড়া শিবপুরে আমি এসেছিলাম একখানা বিশেষ দরকারে। সে দরকারটা ধীরে ধীরে বলছি বন্ধুরা, একটু থাকো আমার সাথে। তার আগে এই হাওড়া শিবপুরে এসে কি কি দেখলাম সেটা একটু বলি।
তোমরা বিকে পালের বাড়ি, আহিরিটলার যে বটকৃষ্ণ পালের বাড়ি, সেটা তো তোমরা দেখেইছো। আমি গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো, তোমাদের সাথে সে ব্লগও শেয়ার করেছি। এনাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো আর সরস্বতী পুজো খুব মহা সমারোহে পালন করা হয়। জগদ্ধাত্রী পুজোয় যে শোভাযাত্রা বেরোয় তা দেখার জন্য তো কলকাতাবাসী অপেক্ষা করে থাকে, আর জগদ্ধাত্রী পুজোয় এনাদের ভিড়ও দেখার মতন। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এই বটকৃষ্ণবাবু ছিলেন হাওড়ার শিবপুর নিবাসী, আর এনাদের মূল পুজো হলো অভয়া মা দুর্গার পুজো। আর আমি যখন হাওড়া শিবপুরে গেছিলাম তখন এই যে যাত্রাপথে যেখানে গেছিলাম, একজনের বাড়িতে গেছিলাম, তো সেই বাড়িতে যাত্রাপথে আমি এই দালানটা দেখতে পেয়েছিলাম। আর যে মুহূর্তে এই দালানটা দেখতে পেরেছি সেই মুহূর্তে আমি ভেতরে ঢুকে গেছি দালানটা দেখাবো বলে। আর এই যে জায়গাটা বন্ধুরা তোমরা দেখছো, এই জায়গাটায় মহিষ বলি হয়। মহিষ বলি হয়ে দুর্গাপুজোর সময় তারপর সে মহিষের মাথা দেবীকে উৎসর্গ করে বাদবাকি অংশটা পুঁতে ফেলা হয়। আর অভয়া মা দুর্গা কিন্তু দ্বিভুজা সিংহের ওপর বসে থাকা দুর্গা মূর্তি, বেশ অন্যরকম। এমনি সময় খালি দালানই পড়ে থাকে, খালি দালান দেখলে মনটা কেমন যেন করে, কিন্তু মা যখন দালানে বসে থাকে তখন দালানটা আলো হয়ে থাকে। মা অভয়ার দুর্গা দালান দর্শন করেই চলে গেছিলাম রত্নেশ্বর শিব মন্দিরে বাবাকে দর্শন করতে। এই রত্নেশ্বর শিব মন্দির হলো রায়চৌধুরীদের জ্ঞাতিদের মন্দির। সপ্তাহের বাদবাকি দিনগুলো মন্দির বন্ধ থাকলেও সোমবার দিন সর্বসাধারণের জন্য মন্দির খোলা থাকে, তাই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই বাবাকে দেখে নিয়েছিলাম। তবে বাদবাকি দিনগুলোতে রাস্তা থেকেই বাবার দর্শন পাওয়া যায়। আর তারপর চলে এসেছিলাম শিবপুরে রায়চৌধুরী পরিবারের দুর্গা দালান দেখবার জন্য। অত্যন্ত প্রাচীন এই দুর্গা দালান। এই দুর্গা দালান রায়চৌধুরী পরিবারের শ্রী শ্রী দুর্গা কালী মাতা দেবোত্তর এস্টেট সাজার আটচালা নামে পরিচিত। আর এনাদের পুজো প্রায় 200 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সঠিক সালটা আমার জানা নেই, তাই জন্য বলতে পারছি না। মা দুর্গা এখানে মহিষমর্দিনী রূপে পুজো পায়, আর দুর্গা দালানও খুব ওয়েল মেনটেন্ড। বেশ ভালোভাবে পরিবারের সদস্যরা সকলে মিলে দুর্গা পুজোটা পরিচালনা করে। আর এই দেখো বন্ধুরা, এই হলো দেবী দুর্গা। আর বন্ধুরা, তোমরা হয়তো জানলে অবাক হবে, এই যে অভয়া দুর্গা, বিকে পাল বটকৃষ্ণ মহাশয়ের অভয়া দুর্গা, এই পুজোটা কিন্তু বিকে পাল বাড়ির যে লোকেরা কিংবা বটকৃষ্ণ বাবুর বউ চেয়েছিলেন কলকাতার বাড়িতে শিফট করতে, কিন্তু মা নিষেধাজ্ঞা দিয়েছিলেন, বলেছিলেন রায়চৌধুরী বাড়ির দেবী দুর্গাকে ছেড়ে তারা নাকি তিনি নাকি কলকাতায় যেতে পারবেন না। তাই জন্য পরবর্তীতে বিকে পালের কলকাতা বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হলো। যাই হোক বন্ধুরা, এই গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু এরপর আসল যে কাজের জন্য গেছিলাম সেই কাজে মানে সেই জায়গায় আমি পৌঁছে গেছি। আমি চলে গেছিলাম সূর্যশেখরের বাড়িতে। সূর্যশেখর একজন আর্টিস্ট, আর তার বাড়ির এদিক ওদিক আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে তার তৈরি শিল্পকলার কিছু নিদর্শন। আর এই হলো তার ঠাকুর ঘর। বন্ধুরা, এই সূর্যশেখর কিন্তু রায়চৌধুরী পরিবারেরই ছেলে। আর এই যে মা সরস্বতী, এই মা সরস্বতীও কিন্তু ওর বানানো। আর পাশে যে শ্রীরাজ আর শ্রীমতী, তাও ওর বানানো। এই হলো সূর্যশেখর। আর আমি চলে গেছিলাম এনাকে আনতে, মহেশ্বরকে আনতে। আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম মহেশ্বরের মূর্তি বাড়িতে নিয়ে আসার। এই মহেশ্বরকেও নিয়ে আসা একটা বিশেষ কারণে, ধীরে ধীরে তোমাদেরকে বলবো। যাই হোক বন্ধুরা, এই মূর্তিটা কিন্তু প্রায় 2 ফুট উঁচু আর ওজন 30 কেজি। পার্মানেন্ট উপায়ে সূর্য এই মূর্তিটা আমায় বানিয়ে দিয়েছে। মূর্তিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই আমি যেটা বলি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা একটু কমেন্ট করে জানিও। আর সূর্যর হাতের কাজ তো সত্যি খুবই সুন্দর। তারপর কিছুই না, মহাদেবকে এরকম গাড়ি বুক করলাম, উবার বুক করলাম, কারণ এত ভারী মূর্তিটা নিয়ে তো আর বাসে করে আসা যাবে না। উবারে পরিষ্কার কাপড়ে মহাদেবকে শুইয়ে ধীরে ধীরে নিজের বাড়িতে চলে যেতে। সামনে আসছে শিবরাত্রি, বাবাকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর শিবার্চন কিনতে তো আমি তোমাদের বলেইছি, সেখানেই তোমরা অষ্টমূর্তি, অষ্টশক্তি কিংবা একাদশ রুদ্রের পুজো পদ্ধতি পেয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থেকো।